নৈহাটি কথাশিল্পের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা একটা বিষয় শুরু করেছিলাম শ্রাবণে বৈশাখে। আজকের এই অনুষ্ঠানটিও সেই বিষয়ের অন্তর্গত ধরা যেতে পারে। সময়টা এখন 2021। এই 21 শব্দটি আমাদের ভীষণ ভাবায়। হ্যাঁ, আমরা যার কথা বলবো তিনি 21 বছরের কবি। 14 বছর বয়স থেকেই তিনি কবি হিসেবে প্রতিষ্ঠিত, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা তাকে বেশি দিন পেলাম না। তো সেই কবি যার কথা রবীন্দ্রনাথ ঠাকুরও যেন বলেছিলেন, কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মেও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি। হ্যাঁ, কবিগুরুও যেন কান পেতেছিলেন এই কবির জন্য। তিনি আর কেউ নন, কবি সুকান্ত ভট্টাচার্য। তাঁকে নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠানে কথাশিল্পের কিছু সদস্য অংশগ্রহণ করছে। আমরা এই পর্বটি যেভাবে সাজাচ্ছি, এক একজন তাদের কবিতা আবৃত্তি করবে, তার মাঝে আমরা কিছু কথা বলবো। এখন শুনুন কিশোর বয়সের কবির কথা বলতে গিয়ে অতি কিশোরের ছড়া সোহমের কণ্ঠে। তোমরা আমায় নিন্দে করে দাও না যতই গালি, আমি কিন্তু মাখছি আমার গালিতে চুনকালি। কোনো কাজটাই পারি না কো, বলতে পারি ছড়া, পাশের পড়া পড়ি না ছাই, পড়ি ফেলের পড়া। তিতো ওষুধ গিলি না কো, মিষ্টি এবং টক, খাওয়ার দিকে যেন আমার চিরকালের শখ। বাবা দাদা সবার কাছেই গোয়ার এবং মন্দ, ভালো হয়ে থাকার সাথে লেগেই থাকে দ্বন্দ্ব। পড়তে বসে থাকে আমার পথের দিকে চোখ, পথের চেয়ে পথের লোকের দিকেই বেশি ঝোঁক। ফুলের কেয়ার করি না গো, মধুর জন্য ছুটি, যেইখানে ভিড় সেইখানেতেই লাগাই ছুটোছুটি। পণ্ডিত এবং বিজ্ঞজনের দেখলে মাথা নাড়া, ভাবি উপদেশের সাড়ে করলে বুঝি তারা। তাই তো ফিরি ভয়ে ভয়ে, দেখলে পরে তর্ক, বুঝি কেবল ঘুময় সেটা নয় কো মধুপর্ক। ভুল করি ভাই যখন তখন শোধরাবার আহ্লাদে, খেয়াল মতো কাজ করে যাই, কষ্ট পাই কি সাধে। সোজাসুজি যা হয় বুঝি, হায় অদৃষ্ট চক্র, আমার কথা বোঝে না কেউ, পৃথিবীটাই বক্র। কবি বেলেঘাটার এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন 1926 সালের 16ই আগস্ট। ভূমিষ্ঠ হয়েই যেন সবাইকে ধরিয়ে দিয়েছিলেন ছাড়পত্র। মাতা সুনীতি দেবী ও পিতা নিবারণ চন্দ্র ভট্টাচার্য। অল্প বয়সেই মা মারা যান। তারপর বাবা, জ্যাঠতুতো বোন রানী দেবী এবং জ্যাঠামশাই কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য মানুষ করে তোলেন কবিকে। প্রথমে কমলা বিদ্যামন্দির স্কুল, সেখানে সহপাঠী শৈলেন সরকার ও ভাই প্রশান্ত ভট্টাচার্যের সাহায্যে বার করলেন দেয়াল পত্রিকা সঞ্চয়। মাত্র 7-8 বছর বয়সে রানী দেবীও মারা গেলেন। অনাথ হলেন কবি সুকান্ত। ভর্তি করা হলো বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুলে। এবারে এই বয়সের আরেকটি কবিতা, একটি মোরগের কাহিনী, নিবেদন করছে রোহিণী। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদে ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো 2-3টি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্থা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত, রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময়
আস্তা করেও এলো অংশীদার। ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া 2-3টে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার। অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তারা খেলো প্রচন্ড। ছোট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। জ্যাঠামশাইয়ের বারান্দায় বাড়ির সব বই নিয়ে আর বন্ধু বান্ধবীরা সকলে মিলে তৈরি হলো মিনি লাইব্রেরি। লেখার বাঁধানো খাতা নিয়ে ঘরের কোণে একলা বসে ভরিয়ে তুলতে লাগলেন একের পর এক কবিতা। মাত্র 14 বছর বয়সে সবার কাছে কবি পরিচিতি তুলে ধরতে সক্ষম হলেন। খাদ্য সমস্যার সমাধান শুনছেন শরণ্যা রায়ের কণ্ঠে। বন্ধু, ঘরে আমার চাল বাড়ন্ত, তোমার কাছে তাই এলাম ছুটে। আমায় কিছু চাল ধার দাও ভাই। মজুতদার, দাঁড়াও তবে, বাড়ির ভেতর একটু ঘুরে আসি। চালের সঙ্গে ফাউও পাবে, ফুটবে মুখে হাসি। এই নাও ভাই চাল কুমড়ো, আমায় খাতির করো। চালও পেলে, কুমড়ো পেলে, লাভটা হলো বড়। রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক অবস্থা তাকে ভীষণভাবে ভাবিয়ে তুলেছিল। সবসময় উন্মুখ ও সচেতন মানসিকতা থাকায় নিজেকে গৃহবন্দী রাখলেও মন থাকত কিন্তু বাইরের দিকে। সেই সময় মহাজাতি সদন উদ্বোধন করতে এসেছেন কবিগুরু। তার ইচ্ছে হলো গুরুদেবের পা ছুঁয়ে প্রণাম করবেন, কিন্তু এত ভিড়ের মাঝে মাত্র 9 বছরের ছেলে পৌঁছবেন কি করে? বাড়িতে এসে লিখলেন, এক যে ছিল, নিবেদন করছে অরিত্রিকা। এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখলো না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। গান সাধার বাধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়, অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4 দিক করল প্রণাম। তাই পৃথিবী আজ অবাক হয়ে তাকিয়ে বলছে, কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। পাড়ার জঞ্জালমুক্ত খেলার মাঠ ও মুক্ত পরিবেশ তৈরি করবার মানসিকতায় তৈরি করলেন কিশোর বাহিনী। একবার পৌরকর্মীদের ধর্মঘটে সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন পাড়ার নর্দমা পরিষ্কারের কাজে। অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং নানান রকম জনহিতকর কাজে নিজেকে যুক্ত করলেন।
কমিউনিস্ট পার্টির আদর্শে নিজেকে দীক্ষিত করে সম্পাদনা করলেন জনযুদ্ধ, অরণি, পরিচয় পত্রিকা। লিখলেন কবিতা প্রার্থী, নিবেদন করছে শিবম। হে সূর্য, শীতের সূর্য, হিমশীতল সুদীর্ঘ রাত, তোমার প্রতীক্ষায় আমরা থাকি। যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিক ওদিক যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের স্যাঁত স্যাঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। নিয়মিত লেখা কবিতা, নানান রকম মজার ছড়া ও তার মধ্যে দিয়ে শোষিত মানুষের প্রতিবাদের ভাষা তৈরি করলেন। লিখলেন একের পর এক কাব্যগ্রন্থ, ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, গীতিগুচ্ছ, মিঠে কড়া, অভিযান, আবার তারই মধ্যে ছোট গল্প, নাটক, প্রবন্ধও লিখলেন। নাটকের মধ্যে উল্লেখযোগ্য দেবতার ভয়, হরতাল, একটি লেজের কাহিনী, রাখালিয়া বাঁশি, ষাঁড়, গাধা ও ছাগলের কথা। যেমন হাস্যরসাত্মক নাটক লিখেছেন, তেমনি কবিতার মতো ধরা পড়ে তার মজার অনুভূতি। যেমন কবিতা মেয়েদের পদবী, আবৃত্তি করছে শ্যামসুন্দর দত্ত। মেয়েদের পদবীতে গোলমাল ভারী, অনেকের নামে তাই দেখি বাড়াবাড়ি। আকার অন্ত দিয়ে মহিলা করার চেষ্টা হাসির তাই ভূমিকা ছড়ার। গুপ্ত গুপ্তা হয় মেয়েদের নামে, দেখেছি অনেক চিঠি পোস্টকার্ড খামে। সে নিয়মে যদি আজ ঘোষ হয় ঘোষা, তাহলে অনেক মেয়ে করবেই গোসা। পালিত পালিতা হলে পাল হবে পালা, নির্ঘাত বাড়বেই মেয়েদের জ্বালা। মল্লিক মল্লিকা, দাস হলে দাসা, শোনাবে পদবীগুলো অতিশয় খাসা। কর যদি করা হয়, ধর হয় ধরা, মেয়েরা দেখবে এই পৃথিবীটা সরা। নাগ যদি নাগা হয়, সেন হয় সেনা, বড়ই কঠিন হবে মেয়েদের চেনা। খুব মজার ছলে সমাজ ব্যবস্থার শোষণ যন্ত্রণায় মহাজনী প্রথাকে প্রতিবাদের ভাষায় আক্রমণ করলেন আরও একটি কবিতা দিয়ে। কবিতাটি ভালো খাবার। শুনুন সৌম্যজিতের কণ্ঠে। ধনপতি পাল তিনি জমিদার মস্ত, সূর্য রাজ্যে তার যায় না পোস্ত। তার উপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে, আয়তনে হারালেন মোটা কোলা ব্যাংকে। সবার হুজুর তিনি, সকলের কর্তা, হাজার সেলাম পান দিনে গড়পর্তা। সদাই পাহারা দেয় বাইরে হেপাই তাঁর, কাজ নেই তাই শুধু খাই খাই বাই তার। এটা খান সেটা খান সব লাগে বিদঘুটে,
টান মেরে ফেলে দেন একটু খাবার খুঁটে। খাদ্যে অরুচি তার, সব লাগে তিক্ত, খাওয়া ফেলে ধমকান শেষে অতিরিক্ত। দিন রাত চিৎকার, আরো বেশি টাকা চাই, আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই। সব ভয়ে জড়সড়, রোগ বড় পেঁচানো, খাওয়া ফেলে দিন রাত টাকা বলে চেঁচানো। ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে, চিন্তা পাকালো জট নাইবের দাড়িতে। নাইব অনেক ভেবে বলে হুজুরের প্রতি, কি খাদ্য চাই, কি সে খেতে উত্তম অতি। নাইবের অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বার কয় হাসলেন ফিক ফিক। তারপর বললেন, বলা ভারী শক্ত, সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত। রাজনৈতিক কার্যকারণে সক্রিয় সদর্থক ভাবনার অংশীদার হওয়ায় অনেকেরই স্নেহের পাত্র ছিলেন তিনি। যাদের নাম সর্বাগ্রে মনে পড়ে, কবি সুভাষ মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, চিত্রশিল্পী যামিনী রায়, কবি বিষ্ণু দে, সর্বোপরি দীক্ষাগুরু মুজফফর আহমেদ। শুনুন যে কবিতা নিয়ে একটি কাব্যগ্রন্থ, আগেই বলেছিলাম, ছাড়পত্র, অভিরূপার কণ্ঠে। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি, আসন্ন যুগে পরিচয় পত্র, পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে, এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। ছাড়পত্র শুধু তো কবিতা নয়, এটি একটি কাব্যগ্রন্থ। বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে একটি নতুন অঙ্গীকার, একটি নতুন ইতিহাস। প্রথম কবিতাটিতেই এক অভ্রান্ত প্রত্যয়ে প্রতিষ্ঠিত করেছেন। জীর্ণ বর্তমান পেরিয়ে আগামীতে সাফল্যের স্বপ্নে বিশ্বাসী কণ্ঠ উচ্চারণ করল যে কবিতা, তার নাম আমাদের সবাইকে মনে করায় চিরদিনের। শুনুন তৃষ্ণা দাসের কণ্ঠে। এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। জোড়া দিঘি তার পারেতে তালের সারি, দূরে বাঁশ ছাড়ে আত্মদানের সাড়া। পচা জল আর মশায় অহংকারী, নীরব এখানে অমর কিষান পাড়া। এ গ্রামের পাশে মজা নদী 12 মাস, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পড়ে। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে, কিষানকে ঘরে পাঠায় যে আলপথ। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে।
কৃষক বধূরা ঢেঁকিকে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দীপ জ্বলে ঘরে ঘরে। রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক দিশেহারা দিকে দিকে। এখানে সকাল ঘোষিত পাখির গানে কামার কুমোর তাঁতি তার কাজে জোটে, সারাটা দুপুর ক্ষেতের চাষের কানে এক টানা আর বিচিত্র ধ্বনি ওঠে। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে, ঘুমটা তুলে সে দেখে নেয় কোনো মতে সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। সবচেয়ে বড় ও চিরস্মরণীয় তার কবিতার গান, যে গানগুলি শুনলে আজও বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রানার ঠিকানা জনযুদ্ধের গান। রানারের ঝুমঝুম ধ্বনি আজও বুকের গভীরে বাজে। কবিতা দেশলাই কাঠি, আবৃত্তি করেছে সর্বার্থদীপ দাশগুপ্ত। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন। আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি, এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় খাড় করে। তবু অবজ্ঞা করবে আমাদের? মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার, তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো। মুখে উসখুস করা বারুদ আর বুকে জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস নিয়ে নিজেকে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করায় শরীরের দিকে নজর দেওয়া আর হলো না। প্রথমে পেটের গোলমাল, পরে হৃদযন্ত্র, ক্রমশ তা ফুসফুসের সংক্রমণ। ভর্তি হলেন যাদবপুর টিবি হাসপাতালে। সেখানে ভালো চিকিৎসার বড় অভাব। সেই অসুখের সঙ্গে সংগ্রাম করে কবিকে হারতে হলো মাত্র 21 বছর বয়সে। 1354 29 বৈশাখ, ইংরাজির 13th মে 1947 তাঁর অকাল মৃত্যুতে বাংলা সাহিত্য বিপুলতর সৌভাগ্য থেকে বঞ্চিত হল। তাঁর সংক্ষিপ্ত জীবনকালের প্রথম কৈশোরে লেখা একটি কবিতা ও তার কাব্য সুষমা আমরা ভুলতে পারি না। স্মারক কবিতাটি করেছে সরস্বী ঘোষ। আজ রাতে যদি শ্রাবণের মেঘ হঠাৎ ফিরিয়া যায়, তবুও পড়িবে মনে। চঞ্চল হাওয়া যদি ফিরে কভু হৃদয়ের আঙিনায়, রজনীগন্ধা বনে, তবুও পড়িবে মনে। বলাকার পাখা আজও যদি উড়ে সুদূর দিগঞ্চলে বন্যার মহাবেগে, তবুও আমার স্তব্ধ বুকের ক্রন্দন যাবে মেলে মুক্তির ঢেউ লেগে বন্যার মহাবেগে। বাসুর ঘরের প্রভাতের মতো স্বপ্ন মেলায় যদি বিনিদ্র কলরবে, তবুও পথের শেষ সীমাটুকু চিরকাল নিরবধি পার হয়ে যেতে হবে বিনিদ্র কলরবে। মুদিরা পাত্র শুষ্ক যখন উৎসবহীন রাতে বিষণ্ণ অবসাদে,
বুঝিবা তখন সুপ্তির তৃষা, ক্ষুব্ধ নয়ন পাতে অস্থির হয়ে কাঁদে বিষণ্ণ অবসাদে। নির্জন পথে হঠাৎ হাওয়ার আসক্তহীন মায়া ধুলিরে উড়াই দূরে, আমার বিবাগী মনের কোণেতে কিসের গোপন ছায়া নিঃশ্বাস ফেলে সুরে, ধুলিরে উড়াই দূরে। কাহার চকিত চাকুনি অধীর পিছনের পানে চেয়ে কাঁদিয়া কাটাই রাতি, আলিয়ার বুকে জ্যোৎস্নার ছবি সহসা দেখিতে পেয়ে জালে নাই তার বাতি, কাঁদিয়া কাটাই রাতি। বিরোহিণী তারা আধারের বুকে সূর্যের কভু হাই দেখেনি কোনো ক্ষণে, আজ রাতে যদি শ্রাবণের মেঘ হঠাৎ ফিরিয়া যায়, হয়তো পড়িবে মনি রজনীগন্ধা বনে। শুধু রজনীগন্ধা বনে নয়, তার অভিন্ন হৃদয় বন্ধু অরুণাচল বসু বলেছিলেন, কবির আশ্চর্য চোখে ছিল সুন্দরের প্রতি ভালোবাসা, অথচ তার লেখায় সেই দিকটা বড় হয়ে উঠল অভাবী মানুষের মুক্তির জন্য সংগ্রামের প্রতীকী স্বর, বাস্তব অভিজ্ঞতালব্ধ ধ্বনি। পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এবছর তার ৯৫তম জন্মদিন। কি আশ্চর্য এই যোগাযোগ! কবিগুরু এলেন বৈশাখে আর গেলেন শ্রাবণে, আর কবি কিশোর এলেন শ্রাবণে গেলেন বৈশাখে। এও এক শ্রাবণে বৈশাখে। আজও ঘন শ্রাবণ রাত্রিতে অনুভব করি কবি যেন বাতিওয়ালা হয়ে এই অন্ধকারাচ্ছন্ন উপমহাদেশে আলো জ্বালিয়ে ফিরছেন নিজেকে জীবনযুদ্ধে জয় করি। শুনুন কবিতা প্রিয়তমাশু। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে, ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ কিন্তু নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মড়কের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই। মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে, জানি সম্বর্ধনা রটবে না লোক মুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে,
সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করো যদি, এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার, তিউনেশিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজ পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। নমস্কার। সমগ্র অনুষ্ঠানটি নিবেদন করেছে কাঁচা হাত।